হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান, নাকি শিকল ভাঙার গান? আমরা শুনবো সেই গল্প। গল্পের পুরো সময় আপনাদের সঙ্গে আছে আমি, মেজবা শিমুল। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ইলহাম সরকার, উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। আমাদের সঙ্গে আরও রয়েছেন আজকে বিশিষ্ট মানবাধিকার কর্মী জনাব নূর খান লিটন। স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দেবার। দেশ সেবা করার সেই আকাঙ্ক্ষা পূরণ করেছিল রোভার স্কাউট। বাবা মায়ের একমাত্র ছেলে হওয়াতে তেমন কোনো বন্ধু বান্ধব নেই। কম্পিউটার, বাগান আর ছোট্ট পোষা প্রাণী নিয়েই ইলহামের জগৎ। দেশ ও মানুষের জন্য কাজ করা মানে তখনও স্বেচ্ছাসেবকের কাজ। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে গিয়ে রাজনীতির সঙ্গে। একদল বড় ভাইয়া এসে বলেছিল মিছিলে যেতে হবে বাধ্যতামূলক, নইলে ভালো হবে না। ব্যাপারটা একদম ভালো লাগেনি ইলহামের। মহল্লায় আড্ডা দেবার সময়ও একদল বড় ভাইয়াকে সালাম দিতে হতো বাধ্যতামূলক। বন্ধুরা তখন ভয়ে ভয়ে বোঝাতো নইলে ভালো হবে না। ইলহাম তখন বুঝতে শুরু করল এদেরকে এত ভয় কেনই বা ভয়। বুঝতে শুরু করল এটা পাওয়ার পলিটিক্স। তবু তার জগৎ তখন পরিবার আর কিছু বন্ধু বান্ধব, বই, বাগান আর দেশের জন্য নিজেকে নিবেদন করার ছোট্ট একটা স্বপ্ন, সেনাবাহিনীতে যোগ দেবে। কিন্তু হঠাৎ দেশ উত্তাল হলো। হঠাৎই তারা শুনল বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র। সাধারণ ছাত্ররা জিম্মি, তাদেরকে এক এক করে মারা হচ্ছে ব্ল্যাক আউট করে। ইলহাম সহ ওর বয়সী সবার কয়েকদিনের রাতের ঘুম চলে গেল। কিন্তু একমাত্র সন্তান আন্দোলনে গেলে যদি আর না ফেরে বাবা মার কি হবে? সবচেয়ে বেশি মনে হলো মায়ের মুখ। মা তো তাকে ছাড়া থাকতেই পারে না। মাকে একবার বলেও দেখেছিল, কিন্তু মায়ের কষ্ট হচ্ছে দেখে আর কথা বাড়ালো না ইলহাম। কিন্তু 16 জুলাইয়ের পর থেকে ইলহাম শুধু ভাবছে আমাকে যেতে হবে, আমাদেরকেই তো মারছে। এভাবে 16, 17, 18, 3 দিন। শেষমেশ 18ই জুলাই ইলহাম পা বাড়ালো উত্তরার দিকে। মাকে বলে গিয়েছিল চিংড়ি মাছ রান্না করতে, ফিরে এসে খাবে। সে জানত ফেরা নাও হতে পারে আর। মায়ের শঙ্কিত মুখ দেখেই হয়তো বলেছিল ফিরে এসে খাবো। ইলহাম আর ফিরে আসতে পারেনি সেদিন। এসেছে তার বুলেট বিদ্ধ ফোন। 18 জুলাই 2024। কী ঘটেছিল বাংলাদেশের বুকে? কার দিকে গুলি ছুঁড়েছিল রাষ্ট্র? এদেশের বুকে সত্যি কি সেদিন 18 নেমে এসেছিল? ইলহাম, রাজপথে সুসজ্জিত বাহিনী, গুলি, টিয়ারশেল, রাবার বুলেট কিংবা বেপরোয়া লাঠিচার্জ, এর বিপরীতে তোমরা ছিলে নিরস্ত্র। কিভাবে মোকাবেলা করলে সেই দিনকার ঘটনাগুলো? এর পেছনে আসলে কি কাজ করেছিল? আত্মসম্মান, প্রতিবাদ নাকি স্বাধীনতার লড়াই? 16 জুলাই যেটা আমরা দেখতে পেরেছি যে আবু সাইদ ভাই, যে তাকে তিনি নিরস্ত্র ছিলেন, কিন্তু তাও তাকে পুলিশ বাহিনী দ্বারা কীভাবে নির্মমভাবে হত্যা করা হয় তা আমরা দেখেছি। এবং এটা আমাদের পুরো ছাত্র জনতাকেই বলতে গেলে আবেগপ্রবণ করেছেন, এবং এটা দেখে আমরা আর বাসায় থাকতে পারিনি। একটা আত্মসম্মানেরও লেগেছে যে আমি বাসায় বসে আছি এবং আমার ভাই রাস্তায় রাজপথে গুলি খাচ্ছে, কিন্তু যে সেজন্য আমরা ঘুমোতে পারছি না, খেতে পারছি, সেই ঘটনা আমাদের সবার মাথায় সবসময় ঘুরতো। এবং সেটা দেখে আমি আর থাকতে পারলাম না এবং আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা রাজপথে নামবো। তুমি কখনো ছাত্র রাজনীতি করেছো কখনো, বা 18-র যে সংস্কার আন্দোলন ছিল? ছাত্র রাজনীতিতে যোগ দেইনি বা কখনো করিনি। এবং 18-এর যে সংস্কারটি, সেই সময় আমি মাত্র ক্লাস 6-এ পড়ি এবং সে সময়টা আমার বয়সেরও হয়নি বা আমি সেই আন্দোলনে যাওয়ার মতন যুক্ত ছিলাম না। আমরা মূলত ঘটনাটি 15 তারিখ থেকে শুরু হয়, যে আমরা দেখতে পাই 15 তারিখ ঢাবিতে ছাত্রলীগ দ্বারা কীভাবে নির্মমভাবে হত্যা করা হয়, মানে নির্মমভাবে নির্যাতন করা হয় আমাদের ঢাবির ভাইয়াদের, আপুদের।
এবং এটা পরক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং পুরো দেশের ছাত্র জনতা এটা দেখতে পায়। এবং এর পরের দিনই 16 জুলাই আমরা দেখতে পাই যে আবু সাইদ ভাইকে কীভাবে নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘটনাগুলো আসলে একটি স্বাধীন দেশের মানায় না বা প্রাপ্য নয়, এবং এটা আমরা আগেও দেখেছি 1952 সালে কীভাবে হয়েছে। তো আমাদের কাছে এটা লাগছে যে আমরা কি আসলে স্বাধীন, কেন কি একটা স্বাধীন দেশে যেমন পুলিশ বাহিনী যে তারা হচ্ছে আমাদের নিরাপত্তা দিবে, কিন্তু তাদের হাতে আমরা খুন হচ্ছি, এটা তো আমরা কাম্য নয়, এটা একটা প্রতিবাদ করতে হবে। তাই আমরা প্রত্যক্ষভাবে সবাই সেই আন্দোলনের সেই 15 তারিখ রাত থেকেই জড়িত, কিন্তু অনেকে হয়তো রাজপথে নেমেছে, অনেকে পরোক্ষভাবে নামতে পারেনি ফ্যামিলির প্রেশারে বা কোনো কারণে নামতে পারেনি, তারা ভয় কাজ করতে পারে, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে ব্যাপারটা। আর তোমার তো গুলি লেগেছিল, তো গুলি লাগার পরে যে আসলে গুলি লাগার সেন্সলেস হয়ে যাওয়ার আগ পর্যন্ত তোমার কাছে কি মনে হয়েছিল, কি মনে পড়েছিল এই সময়কার? আমি 18 তারিখ প্রায় আনুমানিক 1টার দিকে বিএনএসের পাশেই গুলিবিদ্ধ হই, এবং সে সময়টা আমার অনুভূতি বলতে আমি এক প্রকার বুঝতেছিলাম না যে আমি আসলে বাঁচবো কি বাঁচবো না, বা আমার মা বাবা আমার লাশটাও পাবে কিনা, যদি আমি মরে যাই আমার লাশটা কোথায় পড়ে থাকবে, বা কি আমাকে শেষ দেখে কি তারা দেখতে পারবে কিনা, এসবই আমার অজ্ঞান হওয়ার আগে পর্যন্ত আমার মাথায় ঘুরতেছিল। তুমি বলছিলে যে অজ্ঞান হওয়ার পরে মাঝখানে আবার একটু হুঁশ ফিরেছিল, তখন কি যেন শুনেছিলে তুমি? জি, আমি যখন অজ্ঞান হওয়ার কিছুক্ষণ পর আবার হুঁশ পাই, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম না, আমার চোখে অন্ধকারাচ্ছন্ন। সো অনেকে বলতেছিল যে গুলি লাগছে, আমাকে কয়েকজন ধরে হসপিটালে নিয়ে যাচ্ছিল ইমার্জেন্সি। তো তখন আশেপাশ থেকে বলতেছিল কয়েকজন ভাইয়ারা যে ওর গুলি লাগছে, সবাই সাইড হন। রাজনৈতিক সিস্টেমটা কিভাবে দেখতে চাও তোমরা? আমরা এই রাজনৈতিক সিস্টেমটাকে একটা দুর্নীতিমুক্ত দেখতে চাই, এবং এমন একটা সিস্টেম দেখতে চাই যেখানে প্রত্যেক জনগণ, প্রত্যেক নাগরিকের বাক স্বাধীনতা থাকবে, সে তার মতামত দেওয়ার স্বাধীনতা পাবে, নির্ভয়ে সে তার মতামত দিতে পারবে, এমন একটি সিস্টেম। মানে একটা হলো যে দেশের সমস্ত নাগরিক যেমন সচেতন হবে, পলিটিক্যালি আসলে কনসিয়াসনেসটা বাড়বে, আবার অধিকারটাও সমুন্নত থাকবে, সেটা এরকমই। আন্দোলনের চূড়ান্ত বিজয় কি এসেছে, কি মনে হয় তোমার কাছে? চূড়ান্ত বিজয় আসেনি, কেন কি এখন আমরা দেখতেছি দেশে স্বাভাবিক হয়নি এখনো। সব জায়গায়, অনেক জায়গায় চাঁদাবাজি, তারপরে স্বজনপ্রীতি, পরে দালালি, এসব এখনো চলছে, এবং সব জায়গায় এখনো স্বাভাবিক হয়নি। জিনিসটা এখনো চেঞ্জ করতে হবে। এই দুর্নীতিমুক্ত যতক্ষণ আমরা করতে পারছি না, ততক্ষণ আমাদের আসল বিজয় হবে। সংস্কার করতে হবে। সংস্কার, এই সংস্কারের প্রয়োজনটা তো রয়েছে। জি, ভবিষ্যতে যখন তুমি রাজনীতি করবে অথবা তুমি করতে চাও, তাহলে এই রাজনীতিকে কীভাবে দেখতে চাও, যে আসলে তোমাদের মতন করে যে সমস্ত স্টুডেন্টরা আজকে অধিকারের জন্য রাজপথে নেমেছিল, তারা ভবিষ্যতে রাজনীতিকে কীভাবে দেখতে চাচ্ছ, বা তোমাদের প্রত্যাশাটা করতে হয়? মূলত আমি রাজনীতি করতে চাই না, কিন্তু রাজনীতি আমি চাই যে এটা হবে জনগণের। যারা রাজনীতিতে যাবে তারা জনগণের সেবা করবে, এটাই তো একজন রাজনীতিবিদের মূল উদ্দেশ্য, জনগণের সেবা করা, দেশকে উন্নত করা। তো আমি চাই যারা ভবিষ্যতে রাজনীতিতে যুক্ত হবে, তারা প্রধানত তাদের মূল লক্ষ্য হবে দেশকে কীভাবে উন্নত করা যায়, দেশের মানুষকে কীভাবে ভালো চাওয়া যায়, এটাই অধিকার সম্পর্কিত করতে হবে। জনাব নূর খান লিটন, আপনি তো মানবাধিকার কর্মী, আমরা আপনাকে দীর্ঘদিন ধরে চিনি। আপনি বাংলাদেশের প্রত্যেকটা মানবাধিকার সংশ্লিষ্ট ঘটনায় আপনাকে সরব দেখে আপনি মুখরিত থাকেন। এই যে 18 বছরের ছাত্ররা, ইলহাম সরকারের মতন যারা রাজপথে নেমেছিল, এই যে অভ্যুত্থানের পেছনে যে অনুঘটক হিসেবে কি কি ধরনের ভূমিকা থাকতে পারে, বা কোন ধরনের কাজগুলো, কোন ধরনের বিষয়গুলো এই অভ্যুত্থান বা স্টুডেন্টদের মধ্যে এই আন্দোলনের সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা জুগিয়েছিল, কি মনে করেন আপনি? দেখেন, একটু পিছন থেকে আমাদের আলোচনা করতে হবে। সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্বৈরশাসন যেভাবে জাঁকিয়ে বসছিল, মানুষের কথা বলার অধিকার ছিল না, মানুষকে কথায় কথায় রাজাকারের ট্যাগ লাগিয়ে দেওয়া হতো, এবং আরেকটা যে বিষয় সেটা হচ্ছে পুরা সমাজটাকেই দুটো ভাগে ভাগ করার একটা চেষ্টা ছিল। ক্ষমতাসীনরা সবসময় তাদের দলীয় লোককে সর্বত্র নিয়োগ দিচ্ছিল, এবং তারা যাকে মনে করত যে তাদের সরকারের সমালোচনা করতে পারে, সেটা যৌক্তিক হোক অযৌক্তিক হোক, সমালোচনা করতে পারে বা তাদেরকে সমর্থন করে না, তাদেরকে রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধার জায়গা, এমনকি সে একটা চাকরি করাকালীন দেখা গেছে তাকে ওয়েসডি করে রাখা হয়েছে, বা তার ভালো জায়গায় পদায়ন হয় নাই, অথবা ভালো জায়গায় তাকে রাখা হয়নি। শিক্ষাঙ্গনে যে অবস্থাটা দাঁড়িয়েছিল সেটা খুবই দুঃখজনক, যে বাংলাদেশের শিক্ষকরা দল দাসে রূপান্তরিত হয়েছিল, এবং শিক্ষকদেরকে বাদ বিচার না করে, মানে তার যোগ্যতার মাপকাঠিতে না দেখে দলীয় আনুগত্যের মাপকাঠিতে বিভিন্ন জায়গায় বসিয়েছিল। ফলে শিক্ষাঙ্গনে যেইভাবে একটা মানুষ গড়ে উঠবে সেই জায়গাটা বাধাগ্রস্ত হচ্ছিল।
আর মানুষ সমাজের যে নৈতিক একটা অবস্থান সেটা ভেঙে দিয়েছিল। শিক্ষকদেরকে যখন দাসে রূপান্তরিত করে তখন খুব স্বাভাবিকভাবে অন্যান্য পেশার মানুষদের অবস্থা তার চেয়েও খারাপ থাকে, এবং এর ফলে যেটা হয় যে সমাজের যে স্বাভাবিক প্রশ্ন করার যে প্রবণতা, স্বাভাবিক যে জবাবদিহিতা বা স্বচ্ছতার যে জায়গাটা সেটা থাকে না। সমাজটা হয়ে যায় একটা ব্যক্তি কেন্দ্রিক বা একটা পরিবার কেন্দ্রিক, যেটি আমাদের দেশে একেবারে কর্তৃত্ববাদী শাসন বলতে যেটা বলে বা স্বৈরাচার যেটাকে বলে সেটার একেবারে পুরাটাই আমরা দেখেছি। গত 3টি নির্বাচন হলো সাধারণ মানুষ 3টি নির্বাচনের কোনোটিতেই তারা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, আর অধিকাংশ ক্ষেত্রে তারা ভোটাধিকারই প্রয়োগ করার ক্ষমতা রাখেনি, অর্থাৎ তাদের ভোটটি ছিনিয়ে নিয়েছেন নানান পন্থায়। ইচ্ছা থাকলে আসলে পারেনি, কোনো সুযোগ ছিল না। আপনি দেখেন আরও দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে প্রথম নির্বাচনটি মোটামুটি জনগণের প্রত্যাশা অনুযায়ী স্থগিত হওয়ার পর্যায়ে চলে গিয়েছিল, কিন্তু আমরা দেখলাম পার্শ্ববর্তী রাষ্ট্রের একজন আমলা এসে পুরা জিনিসটাকে পরিবর্তন করে ফেললো। তার মানে হচ্ছে বাংলাদেশে গত 3টি নির্বাচনের সময় আমাদের প্রতিবেশী দেশগুলোর একটা ভূমিকা ছিল দিনের ভোট রাত্রে করা বা ভোটারবিহীন নির্বাচন করা বা ঘোষণার নির্বাচন, এই জিনিসগুলি তো আমরা দেখলাম। তারপর দেখেন প্রশাসন যন্ত্র যেটা, সেখানেও আমরা দলীয় লেজুর ভিত্তি দেখেছি, দল দাস দেখেছি, এবং সাংবাদিকদের ভিতর এক ধরনের প্রতিযোগিতা এসে গেছে একটা অংশের, কে কত চাটুকারিতা করতে পারে। বিশেষ করে প্রধানমন্ত্রীর যে সংবাদ সম্মেলনগুলো হতো বা প্রেস ব্রিফিং যেটাই বলেন, সেখানে আমরা দেখতাম যে কতিপয় ব্যক্তি, কয়েকজন সিলেক্টেড কিছু পারসন, প্রথম হচ্ছে সেখানে ডাকা হতো সিলেক্টিভ, আবার প্রশ্ন করার ক্ষেত্রেও আরও সিলেক্টিভ হতো, এবং একটা রঙ্গমঞ্চর মতো আমার কাছে মনে হচ্ছে। আমি একটু আপনাকে যদি যোগ করতে চাই, সেটি হচ্ছে যে প্রশ্ন যেগুলো আসতো বলা হয়ে থাকে যে এই প্রশ্নগুলো আসলে এখানে সাপ্লাই দেওয়া হতো। হ্যাঁ, এই প্রশ্ন তো তাৎক্ষণিক কোনো প্রশ্ন ছিল না, অধিকাংশ ক্ষেত্রে এই প্রশ্ন প্রস্তুত করা হয়েছে, রিহার্সাল দেওয়া হয়েছে, এবং কে এইটি প্রশ্নটি করবেন এবং সেটি হয়েছে। এবং তার মধ্য দিয়ে আপনি যদি একটু খেয়াল করেন বাংলাদেশের সমাজটাকে কোথায় নিয়ে গিয়েছিল, 3টা পথে বাংলাদেশের সমাজটাকে আটকে দেওয়া হয়েছিল, অর্থাৎ পদক, পদবি এবং প্লট। প্লট মানে জমির প্লট। আপনি যদি খেয়াল করেন যে গত 15টি বছর কারা পদক পেয়েছে, যে ক্ষেত্রেই হোক কারা পদক পেয়েছে, রাষ্ট্রীয় পদকগুলি কারা পেয়েছে চিহ্নিত করে ফেলেন। তারপর দেখেন পদবিতে মানে কাকে ভিসি বানাইলো, কাকে চিফ বানাইলো, এইসব ব্যাপারগুলি যদি খেয়াল করেন দেখবেন যে সরকারের আনুকূল্যে, সরকারের পছন্দের লোক তিনি যোগ্য হন আর অযোগ্য হন। আরেকটা জিনিস হচ্ছে ঢালাওভাবে সাধারণ মানুষকে বঞ্চিত করে কতিপয় দালালকে প্লট দিতে লাগলো। আপনি যদি খেয়াল করেন পূর্বাঞ্চলের প্লট বরাদ্দের ইয়েটা যদি দেখেন, তাহলে এখানে পাবেন সাংবাদিকদের কিছু আছে যারা পদলেহন করেছেন, তারা পেয়েছেন অধিকাংশ, আমি বলবো না সব। তারপর সরকারি কর্মকর্তা সেখানেও দেখবেন, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বিশেষ অঞ্চলের লোককে প্রাধান্য দেওয়া হয়েছে, বিশেষ সম্প্রদায়ের লোককে প্রাধান্য দেওয়া হয়েছে, অর্থাৎ তিনি যাদের উপর ভরসা করতে পারেন সেরকম মানুষজনকেই নানান জায়গা প্রতিষ্ঠিত করা হয়েছে। এবং কতটা বর্বর ছিল যে যখন কিশোররা, মানে স্কুল কলেজের ছাত্ররা যাদের বয়স 18 হয়নি, তারা যখন আন্দোলন করলো সেই 2018 সালে রোড সেফটি মুভমেন্ট, সেইটাকে দমন করার জন্য হেলমেট বাহিনী, পুলিশ বাহিনী সবাই কিন্তু হাতুড়ি বাহিনী, এরা কার্যত প্রতিরোধ না, এরা কার্যত দমন করার কাজে নিয়োজিত হলো। আপনি দেখেন ধানমন্ডির 3 নম্বর একটা রাজনৈতিক দলের অফিস আওয়ামী লীগের, সেইখানেও ছাত্রদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল, এবং এরকম কথাও শোনা গিয়েছিল তখন যে ছাত্রীদের হেনস্থা করা হয়েছে। এবং আমরা পরবর্তীতে যেটা দেখলাম, স্কুলের বাচ্চাদেরকে গ্রেপ্তার করে আটক করে তখনও কিন্তু নিপীড়ন করা হয়েছিল। হ্যাঁ, এই ঘটনাগুলো হয়েছে। আমরা একটু এই প্রসঙ্গে চলে আসি, এই যে আমাদের সদ্য যে গণ অভ্যুত্থানটা হয়ে গেল, তো অনেকেই আসলে রাজনৈতিকভাবে বলতে চান যে সাধারণ ছাত্র যেমন ইলহামের মতন যারা আছেন, ইলহাম, ফাইয়াজ, আদনান, মুগ্ধ কিংবা অন্য যারা আছে, এদের ঘাড়ে বন্দুক রেখে এই যে গণ অভ্যুত্থানটা হলো, অনেকে বলতে চান এটা কি সত্যি এরকম, নাকি এদের লাশের উপর দাঁড়িয়েই আসলে অভ্যুত্থানটা হয়েছিল? বিষয়টা দেখেন, এদের ঘাড়ে বন্দুক রেখে কেউ কিছু করেনি। দীর্ঘ 15 বছর যে মানে যন্ত্রণার মধ্যে সাধারণ মানুষকে রাখা হয়েছে, ছাত্র, শ্রমিক, জনতাকে,
তারই একটা বহিঃপ্রকাশ তখনই হয়েছে যখন ছাত্ররা সংগঠিতভাবে, তাদের দাবি কিন্তু খুব ছোট্ট একটা দাবি ছিল, কোটা প্রথা বিলোপ বা সংশোধন করা, এই তো ছিল। জি, এটিকে যেভাবে দমন করার চেষ্টা হয়েছে, প্রথমে হচ্ছে সরকারি সংগঠন মানে ছাত্রলীগকে দিয়ে, তারপরে এটি যখন সফল হলো না তখন হঠাৎ করে প্রধানমন্ত্রী এমন একটা ঘৃণা ছড়ায় দেওয়ার চেষ্টা করলো, সবাইকে রাজাকার বলা। মানে তিনি যেভাবেই বলতে চান না কেন, এটাকে মিনিংটা দাঁড়িয়েছে যে তার অধিকার যে চাইবে তাকেই রাজাকার বলা হবে। মানে ব্যাপারটা এরকম। কারণ আপনি দেখেন 18 সালেও কিন্তু মতিয়া চৌধুরী রাজাকার বলেছিল ছাত্রদের, এবং তখনও ছাত্ররা উত্তেজিত হয়ে বলেছিল যে ইয়েস রাজাকার, আমরা রাজাকার। এই জিনিসটা কিন্তু হুট করে শেখ হাসিনা না, শেখ হাসিনার সরকারের অনেকেই এটাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে, এই ঘৃণার বিষয়টাকে যাতে দমন করা যায়। এটাও কি নিপীড়নের একটা হাতিয়ার কিনা, যে এইটা বলাটা? অবশ্যই এইটা বলার মধ্য দিয়ে মানুষকে ছোট করে দেখা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবা, মানুষকে অবদমিত করে রাখা, এই চেষ্টাটা হয়েছে। এবং হওয়ার ফলে কি হয়েছে, এটার রিয়াকশনটা হয়েছে ভয়াবহ রকমের, যেটা হয়তো তারা কল্পনাই করে না। যদি কল্পনা করতো তারা হয়তো এই শব্দগুলো ব্যবহার করতেন না। তারপরে যেটা আসলো যে আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে, তখন আমরা দেখলাম হঠাৎ করে জামাতকে নিষিদ্ধ করলো। জামাতকে নিষিদ্ধটা ওই সময়ে করার মধ্য দিয়ে প্রকারান্তরে কিন্তু সাধারণ মানুষকে আরও ফুঁসিয়ে তুললো। এই ঘটনাগুলি কিন্তু হয়েছে। আর এইটা কেন হলো দেখেন, 15টি বছর রাস্তাঘাট থেকে মানুষকে তুলে নিয়ে গেছে, তাদের লাশ পাওয়া গেছে, অনেকে এখন পর্যন্ত গুম, তাদের খোঁজ নেই, অনেকে অপ্রকৃতস্থ অবস্থায় বাড়িতে ফিরে এসছে। এই যে অত্যাচার, নির্যাতন এবং মানবতা বিরোধী কাজ শুধু যে জুলাই অভ্যুত্থানে হয়েছে তা না, আপনি 15টা বছরের চরিত্রটা খেয়াল করেন, মানবতা বিরোধী যতগুলি শর্ত থাকা দরকার সব কিছু কিন্তু তিনি গুম খুনের মধ্য দিয়ে করে গেছেন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে সমস্ত সংস্থা বা বাহিনীগুলি আছে, তাদেরকে এমনভাবে প্রিভিলেজ দেওয়া হয়েছে যে তারা মানুষকে মানুষ মনে করেনি, আর তারা জনগণের বাহিনী বাদ দিয়ে তারা ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ক্ষমতার পাহারাদার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে। আপনারা অবাক হয়ে যাবেন যদি ওই সময়কালটা খেয়াল করেন, যে যখন 16 তারিখে আবু সাইদকে হত্যা করা হলো এবং সে বুক চেতিয়ে দিল, তারপর তার মায়ের একটা স্লোগান, বক্তব্য, এবং তার পরবর্তী ঘটনা যদি আপনি খেয়াল করেন, প্রতিদিন 2-4 করে মৃত্যু, এবং একটা পর্যায়ে এসে অর্থাৎ শেষ দিকে এসে প্রতিদিন 100 বা কাছাকাছি সংখ্যার মৃত্যু। এইটা বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবে নিতে পারেনি। তারপর হেলিকপ্টার থেকে গুলি করেছেন আপনি, গ্যাস গ্রেনেড, সাউন্ড গ্রেনেড মেরেছেন, রাস্তাঘাটে সাধারণ মানুষকে আপনি গুলি করেছেন। মানুষ এতটা ক্ষুব্ধ ছিল পূর্ব থেকেই। প্রথম হচ্ছে সে তার প্রতিনিধি নির্বাচন করে নাই, অথচ তারা ক্ষমতার জোরে প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী হয়েছেন। এবং এমন একটা অবস্থা হয়েছে যা রাজনৈতিক ইনস্টিটিউটগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনি দেখেন পদলেহন ছাড়া রাজনৈতিক দলকে টিকে থাকার কোনো সুযোগ ছিল না। এক একটা দল যে পদলেহন করেছে, কেউ মন্ত্রী হয়েছে, কেউ এমপি হয়েছে, যাদের অবদান কিন্তু একসময় ছিল বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে, কিন্তু তাদেরকে দলদাসে রূপান্তরিত করলেন। আপনি যেটা বললেন যে আসলে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, এখন অভ্যুত্থানের পরে যে এই যে সংস্কার কাজ, এই সংস্কার কাজে আসলে কি গুরুত্ব পাওয়া দরকার? আসে আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে সবচেয়ে বেশি। তারপরের যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার বিচার ব্যবস্থায় কিছু বিষয় আছে, যাতে কোনো অবস্থাতে ভবিষ্যতে বাইরের আদেশে বিচার কার্যক্রম পরিচালনা না হয়। আমরা বিগত দিনে বিভিন্ন মাধ্যমে জেনেছি, শুনেছি, দেখেছি যে এই ধরনের আদেশ হতো, গায়েবী আদেশ আসতো, ম্যাজিস্ট্রেট সাহেবরা বা জাজ সাহেবরা পরিবর্তন করে ফেলতেন। চাঁদাবাজি ছিল ব্যাপক মাত্রায়, সেটিও এখন লোক পাল্টেছে, কিন্তু ব্যবস্থাটা আবার চালু হচ্ছে। এটিও কিন্তু মানুষকে ক্ষোভ তৈরি করে দিচ্ছে। এই যে বিষয়গুলো, এগুলি কিন্তু মানুষকে এত বেশি ক্ষুব্ধ করেছে যে সেটার প্রতিক্রিয়ায় কিন্তু আপনার সাধারণ মানুষ কেউ ঘরে থাকতে পারেনি। আমি দেখেছি নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ নির্বিশেষে যারই একটু সক্ষমতা ছিল, শক্তি ছিল, তিনি রাস্তায় নেমে আসছেন। আমি নিজে পুরা ঘটনার সময়কাল আমি হাসপাতালে, মর্গে, রাস্তায়, 3টি জায়গায় আমার অবস্থান ছিল। রাষ্ট্রের সংস্কারটা আসলে প্রয়োজন, এবং রাষ্ট্রের সংস্কারটা আসলে কোন কোন জায়গাতে ফোকাস করতে হবে? সবচেয়ে বড় যে প্রয়োজনটার জায়গা আমি মনে করি সেটা হচ্ছে যে নির্বাচন যে ব্যবস্থাপনা আছে, আইন কানুন যেখানে আছে, যেখানে আমাদের দুর্বলতা রয়ে গেছে,
2 নাম্বার হচ্ছে রাজনৈতিক দলই তো দিন শেষে কিন্তু রাজনৈতিক দলই আমাদেরকে গাইড করবেন, আমাদেরকে পরিচালিত করবেন। ফলে রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্রের চর্চা, গণতন্ত্রায়ন করার যে ব্যাপারটা, সেখানে আপনাকে কিছু নিয়ম নীতি বেঁধে দিতে হবে। সমাজে যে লুটেরা অর্থনীতি যেটা আপনি তৈরি করছেন, সমাজের স্বাভাবিক পর্যায়ে যে লুটেরা অর্থনীতি করেছেন, এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু কিছু সংস্কার করতে হবে, অর্থাৎ আইনের যেখানে যেখানে সংস্কার করা দরকার, যাতে লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে লোপাট করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী নিয়ে যেতে না পারে। এবং আপনারা আরেকটা জিনিস দেখেছেন যে আমাদের এই ব্যবস্থাপনায় বিশেষ পরিবার বা বিশেষ গোষ্ঠীকে নানান সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা আছে, এগুলি বিলুপ্ত করতে হবে। যেমন ধরেন, এর আগে 1 টাকায় গণভবন কিনেছে, পরবর্তীতে আমরা দেখলাম বনানীতে একাধিক বাড়ি নিয়ে নিল, তারপর শুনলাম, এখন শুনতেছি পূর্বাচলেও বিশাল প্লট। এটা কেন দরকার ছিল? বঙ্গবন্ধুর দাবি করছেন যে আমরা বঙ্গবন্ধুর পরিবার, তাদের এই জায়গাটা কেন দরকার ছিল? তাদের কি কোথাও অভাব ছিল? জি, রাষ্ট্র আসলে ওইটুকুই সংস্কার করবে যেখানে যেইটুকু করলে নিপীড়ন থাকবে না, বা রাজনৈতিক নিপীড়ন, তারপর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নিপীড়ন থাকবে না। রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের পাবলিকের সাথে, সেটা হচ্ছে পুলিশ। সেইখানে কিন্তু একটা সংস্কার করতে হবে। পুলিশ কমিশন একটা করে দেওয়া উচিত। পুলিশের প্রতিনিয়ত কাজ দেখভাল করার জন্য একটা আলাদা বডি করার দরকার। পুলিশ যাতে পেটোয়া বাহিনী না হয়ে জনগণের বাহিনী হিসাবে, জনগণের সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে, পুলিশ কিন্তু বাহিনী না, পুলিশকে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা, এইটা হচ্ছে খুবই জরুরি। এবং সেইখানে যা যা সংস্কার করা দরকার সেটা করতে হবে। এবং পুলিশের পদায়ন, পুলিশের প্রশিক্ষণ, পুলিশের আপনার প্রমোশন, এই সব ক্ষেত্রে একটা নীতিমালা প্রণয়ন করতে হবে। আপনি বলছিলেন যে পুলিশের দ্বারা নিপীড়নের সংখ্যাটা আসলে বেশি, এবং আমরা দেখলাম যে এই আন্দোলনটা, এই গণ-অভ্যুত্থানের আগের যে ঘটনাগুলো ঘটেছে, সেইগুলোতে স্টুডেন্টদের কাছে যেভাবে নিপীড়নের বিষয়গুলো চলে এসেছে, সাধারণ মানুষের মধ্যেও কিন্তু নিপীড়নের মাত্রাটা অনেক বেশি হয়েছে আর কি। রাজপথে সুসজ্জিত বাহিনী, জি, গুলি, টিয়ার শেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, বেপরোয়া লাঠিচার্জ, এর বিপরীতে তোমরা ছিলে নিরস্ত্র, তোমাদের হাতের লাঠিও ছিল না হয়তো। তো এর মোকাবেলা আসলে কিভাবে করলে? এর পেছনে তোমাদের কি অনুভূতি জেগেছিল? যে সাহস, আত্মসম্মান, নাকি স্বাধীনতার লড়াই? কি মনে হয়েছিল তখন? আমাদের কাছে মূলত সবগুলোই লেগেছিল, কেন কি যে ঘটনাটি ঘটেছিল, এখানে সাহস, আত্মসম্মান এবং প্রতিবাদ সবগুলোই ছিল। কেন কি আমরা দেখতে পেরেছিলাম যে 15ই জুলাই কী ঘটনা ঘটেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়তে, যে আমাদের ভাই বোনদের উপরে কীভাবে হামলা করা হয়, তাদের কীভাবে মারধর করা হয়, এবং এর পরের দিন 16ই জুলাই এর প্রতিবাদে একটা আন্দোলন শুরু হয়, কিন্তু সেখানেই আবার নিরস্ত্র আবু সাইদ ভাইকে কীভাবে নির্মমভাবে গুলি করা হয়, কোলে মারা হয়। তো এগুলোর দেখে আমাদের প্রশ্নবিদ্ধ হয় যে এটা কি আসলে একটা স্বাধীন দেশের হতে পারে কি না? কেন কি আমরা তো স্বাধীন, আমরা দীর্ঘ 9 মাস যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছি, এর জন্য তো নয়। আমাদের বাক স্বাধীনতা কি তাহলে নেই? আমরা একটা কথা বলেছি, এর প্রেক্ষিতে এই ঘটনাটা ঘটেছে। তোমার পিঠে যে গুলি লেগেছিল, সেটার কি পরিমাণে লেগেছিল? যে তোমার কাছে কি মনে হয়েছে যে তখনকার সময়টা? তৎক্ষণাৎ যখন গুলিটা আমাকে লাগে, তো আমি ততক্ষণে জানতাম না যে আমার পিঠে গুলি লেগেছে, জাস্ট আমি অবশ হয়ে যায়, আমার অবশ হয়ে যায়। তার 5 মিনিট পর আমি যখন সেন্সটা ফিরে, আমি দেখি আমার অসহ্য ব্যথা হচ্ছে পিঠে, এবং আমার নিঃশ্বাস আসতেছে না, সেভাবে আমি নিঃশ্বাস নিতে পারছি না। তো এরপরে যখন আমাকে ইমার্জেন্সি নিয়ে যাওয়া হয়, সেখানে হাতে গোনা কয়েকটা বের করা হয়, আর গুলি যেহেতু আমার পিঠে এবং হাতেও লেগেছে, হাতে, চোখে, ঘাড়ে, সব জায়গায় লেগেছে। তো পিঠ থেকে আমার ড্রেসিং করা হয়, কেন কি বেশি বুলেট বের করলে আমার ব্লিডিং কমতেছিল না। আচ্ছা। এবং আমার অবস্থা এমন হয় যে আমার ব্লিডিং, রক্ত বমি হয়, এবং কন্টিনিউয়াসলি 4-5 রক্ত বমি হয়, যার জন্য আমার আর বুলেট বের করে নেই, সেভাবে ব্যান্ডেজ করে দেওয়া হয়। আমরা কি দেখতে পারি যে তোমার আসলে এই পিঠের জায়গাটিতে এখন গুলির কি অবস্থা আছে? দেখতে পারি? জি। ব্যথা হয়? জি, সব সময় এটা ব্যথা করে। ঘুমাতে পারো ঠিক মতন? আসলে আমার সেভাবে ঘুম হয় না, কেন কি এটা হঠাৎ করে যখন গরম বেশি হয়, তখন এটা জ্বালা পোড়া বেশি হয় আমার, দেন আমার পেটেও ব্যথা হয়, এই জন্য আমি সেভাবে ঘুমাতেও পারি না ভালো মতন, বা চলাফেরা করতে পারি না, বা বাইরে যদি একটু যাই, তো আমার অসহ্য ব্যথা হয়, নিঃশ্বাস নিতে পারি না আমি ভালো মতন। ডাক্তাররা কি বলেছেন? তার দেশে কি এই চিকিৎসা সম্ভব, পরিপূর্ণভাবে করা? দেশে এটা পরিপূর্ণভাবে বের করা লাইফ থ্রেটিং, কেন কি আমার মাংসপেশিতে ঢুকে গিয়েছে,
এবং লিভারে আছে, কিডনিতে আছে। তো দেশের কোনো ডাক্তার এটা রিস্ক নিতে যাচ্ছে না। সুপ্রিয় দর্শক, নিপীড়ন মানে ভয়। কিসের ভয়? ক্ষমতাকে এতই ভয় যে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলা যায় না আর চলবে না, কারণ আমাদের জিভ কাটা, হাতে বেড়ি, পায়ে শিকল। এই অন্যায়ের বিচার চাই, কিংবা বিচারহীনতার রাজ্যে অন্যায়ের শিকার যে হলো, দোষটা যেন তার শাস্তি তারই হবে। কিন্তু যে করলো সে এতই নিরাপদে এবং ক্ষমতাবান যে অবলীলায় করল, বেপরোয়াভাবে করেই চলেছে, ভয়ের শাসন জারি রেখেছে। কিন্তু জুলাই সেই ভয়ের টুটি চেপে ধরেছিল, তার জন্য মূল্য দিতে হয়েছে অনেক। নিপীড়ন নির্যাতনের রূপ নিয়েছিল, বয়েছিল রক্তের বন্যা। আমরা বলবো সেই সমস্ত গল্প নয় যেন সত্যি। প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যে 7টায় চোখ রাখুন বাংলাদেশ টেলিভিশনে। ফিরব নতুন কোনো সত্যি নিয়ে।